device. অ্যাপেল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস। iPhone. Today, Apple is going to reinvent the phone. যিনি একজন বিলিয়ন লিডার, যাকে নিয়ে হাজার হাজার মোটিভেশন ভিডিওতে পুরো ইউটিউব ভরে আছে। হয়তো তুমিও ওরকম অনেক ভিডিওই দেখেছো, তবে আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আচ্ছা, যদি এরকম হয়, যদি স্টিভ জবস তার 50 বছরের জীবনে যা যা শিখেছেন তা যদি আমি তোমাকে মাত্র 15 মিনিটে শিখিয়ে দিই, তাহলে বিষয়টা কেমন হবে? উত্তরে হয়তো বলবে হ্যাঁ, ভালোই তো। আসলে আজ সেটাই হতে চলেছে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি স্পিচ দিয়েছিলেন, আর এতে তিনি তার জীবনের সব থেকে বড় শিক্ষাকে মাত্র 15 মিনিটে বলেছিলেন, আর সেটা বলেছিলেন 3টি গল্পের মধ্যে দিয়ে। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, স্টিভ জবসের সেই স্ট্যানফোর্ড কমিটমেন্ট স্পিচটা তুমি কি শুনেছিলে? কয়েকজন বাদ দিয়ে বেশিরভাগ মানুষই বলবে যে না, আমি শুনিনি। আর এই না শোনার একটি বিশেষ কারণ হতে পারে সেই স্পিচটা ইংলিশে ছিল। বড় বড় মোটিভেশনাল স্পিকাররা এই স্পিচটাকে হাইলি রিকমেন্ড করেছেন সবার জন্য জীবনে একবার হলেও যে স্পিচটা প্রতি মানুষের শোনা উচিত। কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য ওয়ার্ল্ডের সব থেকে সেরা স্পিচটা, পৃথিবীর সেরা অনুপ্রেরণামূলক বক্তব্যটা তুমি শুনতে পারবে না, তা তো হতে পারে না। তাহলে আজ কথা সব স্টিভ জবসের। আমি শুধু ভয়েস দিয়ে বাংলায় আরও অনেক সহজ ভাষা ব্যবহার করে সেই বক্তব্যটা তোমাদের শোনাচ্ছি, যাতে তুমি বলতে পারো হ্যাঁ, সেই পৃথিবী বিখ্যাত ভাষণটা আমি শুনেছি। তাহলে কিছু সময়ের জন্য নিজের কাজ, কর্ম, মন, ধ্যান সব কিছু সাইডে রেখে কিছু সময়ের জন্য সেই পৃথিবীর সেরা বক্তব্যটি শুনে নাও। তুমি আজ সেটা শুনতে চলেছো যার মাধ্যমে তোমার পুরো জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। চলো তাহলে শুরু করা যাক। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি। সত্যি বলতে কি, আমি কখনোই কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস করিনি, আর আজকেই আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সব থেকে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প শোনাতে চাই। আহামরি কিছু না, শুধু 3টি গল্প। প্রথম গল্পটি হচ্ছে জীবনটাকে এক সুতোয় বাঁধা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ের ভর্তির 6 মাসের মাথায় আমি পড়ালেখা ছেড়ে দিই। অবশ্যই বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে যাওয়ার আগে প্রায় বছর দেড়েক আমি সেখানেই ছিলাম। আমি কেন পড়ালেখা ছেড়েছিলাম? ঘটনা শুরু আমার জন্মের আগে থেকে। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন অবিবাহিত শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চাইলেন। মা আমাকে এমন পরিবারে দত্তক দিতে চাইলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলেন। কিন্তু আমার জন্মের পর আমার মা বাবার মনে হলো তারা আসলে একটা মেয়ে আশা করেছিলেন। গভীর রাতে তারা সেই আইনজীবীর পরিবারকে ফোন দিয়ে বললেন, অপ্রত্যাশিতভাবে আমাদের একটি ছেলে সন্তান হয়েছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বললেন অবশ্যই। আমার মা পরে জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাস করেনি। আমার দত্তক বাবা এমনকি হাই স্কুলও পাস করেনি। এসব জেনে আমার মা দত্তক চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হননি। কয়েক মাস পর আমার দত্তক বাবা মা কথা দিলেন তারা অবশ্যই আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। সেই কথা শুনে আমাকে আমার মা দত্তক দিতে রাজি হলেন। এভাবে আমার জীবন শুরু হলো। 17 বছর পর আমি সত্যিই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বোকার মতন স্ট্যানফোর্ডের মতন একটা ব্যয়বহুল বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম। আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সব জমানো টাকা আমার পড়ালেখার পেছনে খরচ হয়ে যাচ্ছিল। 6 মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা মায়ের সারা জীবনের জমানো সব টাকা লেখাপড়ার পিছনে ঢেলে দিয়েছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যেন এরপরে সবকিছু ঠিকঠাক চলবে। সেই সময় প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারি সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। পড়ালেখা বন্ধ করে দেওয়ার পরে আমি সহজেই সব বিরক্তিকর ক্লাস থেকে মুক্তি পেলাম এবং তারপর আমার পছন্দের ক্লাসগুলিতে ভর্তি হতে শুরু করলাম। তখনকার সব ঘটনাই খুব রোমান্টিক ছিল না। আমার নিজের কোনো থাকার জায়গা ছিল না, তাই আমি আমার বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম এবং তা দিয়ে খাবার কিনে খেতাম। সপ্তাহে অন্তত একবার ভালো খেতে প্রতি রবিবার রাতে 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে খেতে যেতাম। আমার ভীষণ ভালো লাগতো। আমার কৌতূহল আর ইনটিউশনের কারণে আমি বেপরোয়া যা কিছুই করেছি পরবর্তীতে তার বেশিরভাগই আমার কাছে মূল্যবান হিসাবে প্রতীয়মান হয়েছে। তোমাদের একটা উদাহরণ দিই। রিড কলেজে সম্ভবত
সেই সময় দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্স হতো। ক্যাম্পাসের সব পোস্টার আর লেভেল আঁকা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে। যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই সহজেই ক্যালিগ্রাফি শেখার নতুন একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম। আমি স্যারিফ ও স্যান্সেরিফ টাইপফেস শিখলাম। বিভিন্ন ফন্টে স্পেস কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল শিখলাম। ব্যাপারটা ছিল দারুণ, ঐতিহাসিক, বিজ্ঞানের বাইরে একটা আর্ট যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। এই ক্যালিগ্রাফি জিনিসটা যে আমার জীবনে কাজে আসবে সেটা আমি কখনোই ভাবিনি। কিন্তু 10 বছর পর আমরা যখন প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করি, তখন সেই জ্ঞানের পুরোটাই আমার কাজে লেগেছিল। ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটাই ব্যবহার করি। এটাই ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি সেই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি না হতাম, তবে ম্যাক কম্পিউটারে নানান টাইপফেস আর আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজই নকল করছে, তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারে এই ধরনের ফন্ট থাকতো না। বিশ্ববিদ্যালয় না ছাড়লে আমি কখনোই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না। ফলে পার্সোনাল কোনো কম্পিউটারে হয়তো কখনোই এত সুন্দর ফন্ট থাকতো না। অবশ্যই বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে সেই সব বিচ্ছিন্ন ঘটনাগুলো এমন যোগসূত্র তৈরি করা সম্ভব ছিল না, কিন্তু 10 বছর পরে পিছনে ফিরে তাকালে তার সবকিছুই পরিষ্কার বুঝতে পারি। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একসুঁতেই বাঁধতে পারবে না। এটা শুধুমাত্র পেছনে তাকিয়েই সম্ভব। তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিচ্ছিন্ন সব ঘটনাগুলো ভবিষ্যতে একটা ভালো ফল তৈরি করবে। তোমাকে একটা কিছুর ওপরে বিশ্বাস করতেই হবে, তোমার নিছক ধারণা, ভাগ্য, জীবন, কর্ম, কিছু একটা। যদি তুমি বিশ্বাস করো যে জীবনের সব বিচ্ছিন্ন ঘটনাগুলো একদিন ভালো ফল বয়ে আনবে, তবে তুমি মনের কথা মতন চলতে পারবে, আর এভাবেই তুমি সফল হতে পারবে। আমার দ্বিতীয় গল্পটি ভালোবাসা আর হারানোর গল্প। আমি ভাগ্যবান ছিলাম। জীবনের প্রথম দিকেই আমি আমার ভালোবাসার কাজটি খুঁজে পেয়েছিলাম। 20 বছর বয়সে আমি আর হুজ মিলে আমাদের পারিবারিক গ্যারেজ অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম। আমরা কঠোর পরিশ্রম করেছিলাম। 10 বছরের মাথায় গ্যারেজের দুইজনের কোম্পানি থেকে অ্যাপেল 4000 কর্মী আর $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আমার বয়স যখন 30, তার কিছুদিন আগে আমাদের সেরা কম্পিউটার ম্যাকিনটশ বাজারে ছাড়ি, আর ঠিক তখনই আমার চাকরিটি চলে যায়। কিভাবে একজন তার নিজের হাতে গড়া কোম্পানির চাকরি হারাতে পারে? অ্যাপেল যখন বেড়ে ওঠে তখন আমরা বেশ মেধাবী একজনকে নিয়োগ দিয়েছিলাম। ভাবলাম সে আমাদের সাথে ভালোভাবে কোম্পানিটা এগিয়ে নিবে। প্রথম বছর সবকিছু ভালোভাবেই গেল, কিন্তু ধীরে ধীরে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তার সাথে আমার চিন্তা ভাবনার অমিল দেখা দিতে লাগলো। আমাদের প্রতিষ্ঠানের পরিচালনা বিভাগও তার পক্ষ নিল। অতএব 30 বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম। বেশ প্রকাশ্যেই আউট হয়ে গেলাম। আমার তরুণের সব স্বপ্ন এক নিমেষে হাতছাড়া হয়ে গেল। আমি একদম ভেঙে পড়লাম। পরের কয়েক মাস বুঝতেই পারছিলাম না যে আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি। আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমি পালন করতে পারিনি। আমি ডেভিড ব্যাকার্ড আর বব নয়েসের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইছিলাম। আমার ব্যর্থতার গল্প চারিদিকে ছড়িয়ে পড়ল। আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবলাম, কিন্তু ধীরে ধীরে আমি একটা বিষয় অনুভব করতে লাগলাম। সবকিছুর পরেও আমি আমার আগের সব কাজ ভালোবাসতাম। অ্যাপেলের ঘটনাগুলি সেই সত্যকে একটুও বদলাতে পারেনি। আমাকে প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তারপরেও কাজের প্রতি আমার ভালোবাসা কমেনি। তাই আমি আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। তখন বিষয়টা বুঝতে পারিনি, কিন্তু পরে আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়াটা ছিল আমার জীবনের সব থেকে ভালো ঘটনা। সফল হওয়ার সব ভার থেকে মুক্ত হয়ে আমি আবার নতুনভাবে শুরু করলাম। নিশ্চয়তাবিহীন নতুন জীবনের ফলে আমি আমার জীবনের অন্যতম সৃজনশীল সময়ে যাত্রা করার সুযোগ পেলাম। পরবর্তী 5 বছরে আমি নেক্সট নামের কোম্পানি শুরু করি, পিকচার নামের আরও একটি কোম্পানি শুরু করি এবং প্রেমে পড়ি অসাধারণ এক মেয়ের, যে পরে আমাকে বিয়ে করেছে। পিকচার থেকে আমরা পৃথিবীর প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি। পিকচার বর্তমানে পৃথিবীর সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও। এরপরে ঘটে কিছু চমকপ্রদ ঘটনা। অ্যাপেল নেক্সটকে কিনে নেয় এবং আমি অ্যাপেলে ফিরে আসি। নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করি সেটা এখন অ্যাপেলের ব্যবসার সাফল্যের একেবারে কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে লরেন আর আমি মিলে গড়ে তুলি একটা সুখী পরিবার। আমি নিশ্চিত এগুলো কিছুই আমার জীবনে ঘটতো না যদি আমাকে অ্যাপেল থেকে বের করে দেওয়া না হতো।
এটা ছিল আমার জন্য খুব তেতো স্বাদের একটা ওষুধ, কিন্তু আমার মনে হয় রুগীর সেটা দরকার ছিল। কখনো কখনো জীবন ইট দিয়ে তোমার মাথায় আঘাত করবে, তখন বিশ্বাস হারিও না। আমি নিশ্চিত আমি সামনে এগিয়ে যেতে পেরেছি, কারণ আমি যা করেছি ভালোবেসে করেছি। তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটি খুঁজে পেতে হবে, ঠিক যেমন তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াও। তোমার কাজ নিয়ে তুমি তখনই খুশি হবে যখন তুমি তোমার পছন্দের কাজ করবে। তোমার জীবনে বড় একটা অংশে জুড়ে থাকবে তোমার কাজ। তুমি তখনই তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে। যদি এখনো তুমি তোমার ভালোবাসার কাজটি খুঁজে না পেয়ে থাকো, তাহলে খুঁজতে থাকো, থেমে যেও না। ভালোবাসার কাজটি খুঁজে পেলে তোমার মন তোমাকে ঠিকই জানিয়ে দেবে। এটা যে কোনো সম্পর্কের মতন, যত সময় যাবে ভালোবাসার কাজটি তোমায় ততই ভালো লাগবে। অতএব ভালোবাসার কাজটি খুঁজতে থাকো, থেমে যেও না। আমার শেষ গল্পটি হচ্ছে মৃত্যু নিয়ে। আমার 17 বছর বয়সে আমি একটা লেখা পড়েছিলাম, তুমি যদি প্রতিটা দিন এই ভেবে শুরু করো যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন নিশ্চিতভাবে তোমার সেই ভাবনা সত্য হবে। সেই কথাটা আমার মনে গভীর প্রভাব ফেলেছিল। সেই থেকে গত 33 বছরে আমি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করেছি, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি কি তাই করতাম যা আজ আমি করতে যাচ্ছি। পরপর কিছুদিন যদি সেই প্রশ্নের উত্তর না হতো, তবে আমি বুঝে নিতাম আমার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। আমি শীঘ্রই মরে যাব। এই ভাবনাটি জীবনে আমাকে বড় বড় সব সিদ্ধান্ত নিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে, কারণ সকল আশা, প্রত্যাশা, গর্ব, ব্যর্থতা, ভয় বা লজ্জা সবকিছুই মৃত্যুর আগে মিলান হয়ে যায়। টিকে থাকে শুধুমাত্র সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আমি জানি কোনো কিছু হারানোর ভয় মন থেকে দূর করার সব থেকে ভালো উপায় হচ্ছে এটা মনে করা যে তুমি একদিন মরে যাবে। তুমি আসলে সবকিছু হারিয়ে বসে আছো, তাই তোমার মন যা চায় তা না করার কোনো কারণই থাকতে পারে না। প্রায় বছরখানেক আগে আমার ক্যান্সার ধরা পড়ে। একদিন সকাল 7:30টায় আমার স্ক্যান হয়। তাতে স্পষ্টভাবে আমার প্যানিক্রিয়াসে একটা টিউমার দেখা যায়। আমি তখনও জানতাম না প্যানিক্রিয়াস জিনিসটা বা কি। ডাক্তাররা আমাকে বলে দিলেন যে এটা এমন একটা ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই এবং আমি আর 3 থেকে 6 মাস বাঁচব। তারা আমাকে বাসায় ফিরে গিয়ে সব গুছিয়ে ফেলতে বললেন। সোজা কথায় ডাক্তাররা আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন। এর মানে হচ্ছে তুমি তোমার সন্তানদের আগামী 10 বছরে যা যা বলবে বলে ঠিক করেছো তা আগামী কয়েক মাসের মধ্যেই বলে ফেলতে হবে। এর মানে হচ্ছে সবকিছু গোছগাছ করে রাখো যাতে তোমার পরিবারের জন্য ব্যাপারটি যথাসম্ভব কম বেদনাদায়ক হোক। এর মানে হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে নেওয়া। সেই দিন সারাদিন আমার ডায়াগনোসিস হলো। সন্ধ্যায় আমার একটা বায়োপসি হলো। তারা আমার গলার ভেতর দিয়ে একটা অ্যান্ডোস্কোপ নামিয়ে দিল। সেটা আমার পেটের ভেতর দিয়ে, ইন্টেস্টাইনের ভেতর দিয়ে গিয়ে প্যানিক্রিয়াসের সুই ঢুকে সেই টিউমার থেকে কিছু কোষ নিয়ে এলো। আমি অজ্ঞান হয়েছিলাম, তাই আমি কিছুই দেখিনি। কিন্তু আমার স্ত্রী পরে আমাকে বলেছিল ডাক্তাররা এন্ডোস্কোপ থেকে পাওয়া কোষগুলি মাইক্রোস্কোপে পরীক্ষা করার পর কান্না শুরু করেছিল, কারণ যে ধরনের প্যানিক্রিয়াটিক ক্যান্সার হয়েছিল সেটা আসলে সার্জারির মাধ্যমে চিকিৎসা সম্ভব। এরপরে আমার সার্জারি হলো এবং এখন আমি ভালো আছি। এটাই আমার মৃত্যুর সব থেকে কাছাকাছি যাওয়া। আমি আশা করি আরও কয়েক দশকের জন্য আমাকে যেন মৃত্যুর কাছাকাছি আর যেতে না হয়। মৃত্যু আমার কাছে শুধু আগে ভাবনার পর্যায়ে ছিল, কিন্তু ভয়াবহ সেই অভিজ্ঞতার পরে এখন মৃত্যু সম্পর্কে আগের চেয়ে অনেকটা নিশ্চিতভাবে কিছু কথা তোমাদের জানাতে পারি। আসলে কেউই মরে যেতে চায় না, এমনকি যারা স্বর্গে যেতে চায় তারা সেখানে যাওয়ার আগেও মরতে চায় না। কিন্তু তারপরেও মৃত্যুই আমাদের সবার চূড়ান্ত গন্তব্য। মৃত্যু থেকে কেউ পালাতে পারেনি এবং সেটা হওয়াই উচিত, কারণ মৃত্যুই সম্ভবত জীবনের সবচেয়ে বড় আবিষ্কার। এটা জীবনটাকে বদলে দেওয়ার এজেন্ট। মৃত্যু পুরনোকে ধুয়ে মুছে নতুনের জন্য জায়গা করে দেয়। আর এই মুহূর্তে তোমরা সেই নতুন, কিন্তু ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তোমরাও ধুয়ে মুছে যাবে। সেই দিন খুব দূর নয়। এতটা নাটকীয়ভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটাই পরম সত্য। তোমাদের সময় সীমিত, তাই অন্য কারো জীবনযাপন করে সময় নষ্ট করো না। অন্যের চিন্তা ভাবনার ফলে যে বিশ্বাস জন্ম নেয়, সে বিশ্বাসের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে চালিও না। অন্যের মতামতের কোলাহলে নিজের মনের কথাগুলো চেপে দিও না। সবচেয়ে বড় কথা, সাহসী হও, জানো নিজের মনের কথার মতন চলতে পারো। শুধুমাত্র তোমার মনই জানে তুমি আসলে কি হতে চাও, বাকি আর সবই মৌন। আমি যখন তরুণ ছিলাম তখন একটা পত্রিকা বের হতো যার নাম ছিল দ্য হোল আর্থ ক্যাটালগ। পত্রিকাটি আমাদের প্রজন্মের কাছে খুবই ভালো একটা জিনিস ছিল। সেটা বের করেছিল স্টুয়ার্ট ব্র্যান্ড নামের একজন ভদ্রলোক, যিনি মেরল পার্কের কাছেই থাকতেন। তিনি তার কাব্যময়তা দিয়ে পত্রিকাটি সুন্দর করে তুলেছিলেন। এটা ছিল 60-এর দশকের শেষের দিকের কথা। কম্পিউটার এবং ডেস্কটপ পাবলিশিং তখনও শুরু হয়নি, তাই পত্রিকাটি টাইপরাইটার, কাঁচি, পোলারয়েড ক্যামেরা এইসব দিয়ে তৈরি হয়েছিল। পত্রিকাটি ছিল কাগজে মোড়ক বাঁধা গুগলের মতন।
আদর্শগত বহু তথ্য ও চমৎকার ধারণাগত সমৃদ্ধ। পত্রিকাটি গুগলের ৩৫ বছর আগে প্রকাশিত হয়েছিল। স্টুয়ার্ট তার দলবল নিয়ে দ্য হোল আর্থ ক্যাটালগের অনেকগুলো সংজ্ঞা বের করেছিল। পত্রিকাটির প্রকাশনা শেষ হয় একটা সমাপ্তি সংখ্যা দিয়ে। এটা ছিল সত্তরের দশকের মাঝামাঝি সময়ের কথা। আমরা তখন তোমাদের মতন বয়সী। পত্রিকাটির সমাপ্তি সংখ্যায় পেছনের মোড়কে ভোরের গ্রামের পথের একটা ছবি ছিল। তোমাদের মধ্যে যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো তেমন গ্রামের পথে বেড়াতে যেতে পারো। ছবিটির নিচে লেখা ছিল ক্ষুধার্ত থেকো বোকা থেকো। বিদায়ের সময় একটাই ছিল তাদের শেষ মেসেজ, ক্ষুধার্ত থেকো বোকা থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। তুমি যদি জানতে চাও কিভাবে একটা গরিব জাপানিজ ছেলে আজ এত বড় হন্ডা কোম্পানি বানিয়েছে, তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো।